খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪৭টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু। সিঙ্গাপুরের হাসপাতালে রাতেই উত্তেজনা ছড়ালো শাহবাগ চত্বরে। শুরু জমায়েত স্লোগান। বাংলাদেশের সেই ভারত বিরোধী কট্টরপন্থী নেতা মারা যেতেই দিল্লিকে নিশানা জামাত। এনসিপির অশান্তির আশঙ্কা। বাংলাদেশবাসীকে সংযত থাকার আবেদন। হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে ভাষণ ইউনূসের। শনিবার রাষ্ট্রীয় লোক। মমতা ব্যানার্জির ভাইজিকে ঘুগনি বিক্রির ব্যবসা করার জন্য ১,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের ২টি ট্রলার, ধৃত ৩৫ মৎস্যজীবী। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে আপাতত বাধা নেই, হাইকোর্টে বড় জয় বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের। এ তো সবে ব্রেকফাস্ট, এরপরে তো শুনানি চলবে ১ মাস ধরে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। বাড়িতে তখন বউ বাচ্চা একা। সন্ধ্যার আকাশে রহস্যময় আলো, বিকট শব্দ। যা ঘটল বাংলায় এই ঘটনা প্রথম। উদ্বিগ্ন প্রশাসন, শুরু মাইকিং। কলকাতা পুরসভা এলাকায় রূপশ্রী বার্ধক্য ভাতা পেতে সমস্যা হচ্ছে আমজনতার। মেয়রের কাছে অভিযোগ বিজেপি কাউন্সিলরের। ৭.৭১ লক্ষ কোটির ঋণ, না আছে কাজ না শিল্প। ১৪ বছরের আসনে শিল্পহীন বাংলার ছবি তুলে ধরে তুলোধনা শুভেন্দুর। শিল্পায়নে মৌ স্বাক্ষরের নামে শুধুই মিথ্যা প্রতিশ্রুতি। মন মেজাজ ভালো নেই মুখ্যমন্ত্রীর, হাঁটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তথ্যে ধোপে টিকল না ১ কোটি অনুপ্রবেশকারীর তত্ত্ব। এবার বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের। বলাগড়ে তৃণমূলের সভায় আমন্ত্রণ পেলেন না বিধায়ক মনোরঞ্জন। সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দলের জয় চাইলেন ব্যাপারী। তৃণমূল জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন হুমায়ুন কবির, ঘনিষ্ঠ নেত্রী। এবার নতুন দলে যোগ, মুর্শিদাবাদে জল্পনা। হুমায়ুনকে কান ধরে উঠবোস করতে হবে, বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা। কেন? মঞ্চে উঠে বন্দুক উপহার তৃণমূল কর্মীর, হাসি মুখে গ্রহণ। পরে ঢোক গিললেন গ্রাম প্রধান। বাঁকড়ায় অস্বস্তিতে শাসক দল। চপ মুড়ি কেটলি নিয়ে চাকরির দাবিতে এসএসসির প্রার্থীদের মিছিল। বুধবার চা আর ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মমতা। ভোটার তালিকায় নাম থাকলেও ডাক পড়বে শুনানিতে। আজ থেকে নোটিশ পাঠাচ্ছে কমিশন। প্রস্তুত রাখুন ১১টি নথি। এবার বাবরের পথ ধরে 7 সিস্টার্সকে ছিনিয়ে নেওয়ার প্ল্যান বাংলাদেশিদের। বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী। সংসদে তৃণমূলের প্রশ্নের জবাবে স্বীকার কেন্দ্রের। আমি বলির পাঠা, দলের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দাপুটে টিএমসি নেতার। ভোটের আগে তোলপাড় কাণ্ড। সোনায় মোড়া রাজ্য, বাংলার ছত্রে ছত্রে সোনালী ধাতুর খনি। খুশিতে ভাসছে রাজ্যবাসী। এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নেই। শুভেন্দুর পাশে বসে হঠাৎ কেন এমন মন্তব্য শ্রমিকের? মিনি পাকিস্তান ইস্যুতে তুলকালাম কলকাতা পৌর নিগমে। আঙুল উঁচিয়ে বিতণ্ডায় ফিরহাদ সজল। অভিষেক ব্যানার্জি, মহুয়া রচনার উপরে বেজায় চটলেন অভিষেক। কেন? আপনারা গান্ধীজিকে সম্মান না দিলে আমরা দেব। কর্মশ্রী প্রকল্পের নাম বদলের ঘোষণা মমতার। 7 সিস্টার্স দখলের হুমকি দিতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল ভারত। ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র। পাক কমান্ডার দিচ্ছে বাংলাদেশিদের ট্রেনিং। কি চলছে জানলে চমকে যাবেন। ফের অশান্ত বাংলাদেশ। ভারতীয় হাই কমিশনে কট্টরপন্থীদের বিক্ষোভ। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। অনুমতি ছাড়াই সৌদিতে নির্বাচনী সভা। আটক একাধিক বাংলাদেশি, সতর্ক করল দূতাবাস। ভোটার তালিকায় ফের নাম তুলতেই আগুন লাগিয়েছে তৃণমূল। নিউটাউনে বস্তি পোড়ার ঘটনায় দাবি মাল্যব্যর। বাংলায় আইন শৃঙ্খলা যথেষ্ট শক্তিশালী। সংসদে কেন্দ্রের দেওয়া তথ্যের চাপে বঙ্গ বিজেপি। অরূপের পর মমতার বানানেও ভুল। দিদিমণিও মূর্খ, ছাত্র মূর্খ, কটাক্ষ শুভেন্দুর। মনরেগার নাম পরিবর্তন করে লোকসভায় পাশ নতুন জিরামজি বিল। কপি ছিঁড়ে প্রতিবাদ বিরোধীদের। কংগ্রেস, আইএসএফ, সিপিএম, এমআইএম কেউ আমার কাছে অচ্ছুত না। দরজা খোলা রাখলেন হুমায়ুন কবির।
टाइम है ये माफी मांग ले। हिजाब বিতর্কে নীতিশকে হুমকি পাকিস্তানি ডনের। বাংলায় ভাগবাজ, শিলিগুড়িতে দুদিন কাটিয়ে শনিতে কলকাতায় ঘরোয়া বৈঠকে আলোচ্য কি ভোট। নির্বাচনের পরে সবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বণিক সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। নওশাদ কি তবে হুমায়ুনের জোটে, জল্পনা উস্কে দিলেন আইএসএফ বিধায়ক। মুর্শিদাবাদে হলুদ সর্ষে খেতে লাল আতঙ্ক, উদ্ধার ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা, বড়সড় নাশকতার ছক। হাসনাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, জানানোর 24 ঘন্টার মধ্যে উদ্ধার এনসিপি নেত্রীর ঝুলন্ত দেহ। পুরো অধিবেশনে মিনি পাকিস্তান মন্তব্য নিয়ে খোঁচা দিলেন বিজেপি, প্রমাণ করতে পারলে রাজনীতি ছাড়ব, চ্যালেঞ্জ মেয়র ফিরহাদের। বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যেই জিরামজি বিল পাশ হলো লোকসভায়, মহাত্মাকে ভুলে যাওয়া অলজ্জার তোপ মমতার। পদ্মের যুবভারতী অস্ত্র ভোঁতা, প্রতিবাদের ঝড় চেয়েছিলেন শুভেন্দুরা, মুখ্যমন্ত্রীর ঝোড়ো ব্যাটিং ভেস্তে দিল সেই চেষ্টা। 2026-এ বাংলার মুখ্যমন্ত্রীকে, শুভেন্দুকে পাশে বসেই বড় ইঙ্গিত দিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। অত্যন্ত দুর্ভাগ্যজনক, যুবভারতীতে মেসি কাণ্ড নিয়ে মুখ খুললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর সিবিআই এর হাতে জঙ্গিপাড়া কাণ্ড, তৃণমূল কর্মী খুনে এবার পুলিশের প্রাক্তন ওসির গলায় ফাঁস। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন তৎপর পদ্ম নেতারা। পারিবারিক অশান্তিতে বাড়ি ছেড়েছিলেন বাবা, খুঁজতে বেরিয়ে বাঁকুড়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছেলের। জন্মস্থান দুর্লভপুরে সোনার খনি, কেন্দ্রের রিপোর্ট সামনে আসতেই আবেগে ভাসলেন সাংসদ সৌমিত্র খাঁ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। ইউনূস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন। ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরেই ঢাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাহবাগে জমায়েত হয়েছেন কয়েক হাজার মানুষ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত 9:45টায় সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন হাদি মারা গিয়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোটের নির্ঘণ্ট ঘটনার পরদিন গত 12ই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। ইউনূস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন জুলাই আন্দোলনের, যার জেরে শেষ পর্যন্ত হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। অন্যতম নেতা হাদি গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, দেশি বিদেশে অন্তত 30টি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। এরপরে ইনকিলাব মঞ্চের বার্তা দেওয়া হয়েছিল, জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসন থেকে লড়বেন হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির প্রয়াণের পরে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার বার্তা, ধৈর্য ও সংযম বজায় রাখার। তিনি জানান, আগামী শনিবার থেকে দিবস হিসেবে পালন করা হবে। বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার আয়োজন করা হবে বিশেষ নামাজের। ইউনূস বলেন, হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু, তাকে হত্যা করে মানুষের কণ্ঠরোধ করতে পারবে না গণতন্ত্রের শত্রুরা। শহীদের প্রতি সম্মান জানাতে তার বার্তা, হাদির আদর্শ ও ত্যাগকে ধৈর্যে পরিণত করে নির্বাচন ও গণতন্ত্রের মঞ্চ থেকে লড়াই করতে হবে। এইভাবেই সন্ত্রাসবাদীদের পরাজিত করতে হবে, এইভাবেই প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির আশা ছেড়ে দিয়ে 1000 টাকার পুঁজিতে তেলেভাজা ও ঘুগনি ফেরি করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে রাজ্য জুড়ে। মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ের তো চাকরি চলে গেছে, ওকে দিয়ে শুরু করুন না।
এরপর মঞ্চে উপস্থিত এক দলীয় নেতাকে তিনি বলেন, ধ্রুব সাহাকে 1,000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবেন, প্রথমে ঘুগনি বিক্রি দিয়ে শুরু করুক। আসলে গতকাল মমতা ব্যানার্জি বলেছিলেন, ভাই যখন কিছু নেই 1,000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে চা তৈরি করে আনো আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনের কত টাকায় গিয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ মমতা জানান যে আজও তিনি নাকি নিজের বিছানা নিজে তোলেন। আজ বীরভূমের লাভপুরে জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তেলেভাজা আর ঘুগনি বিক্রির পরামর্শের প্রতিক্রিয়া তিনি বলেন, ওনার ভাইপো ভাইজিরা কেন করছেন না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ির বেকারদের দিয়ে প্রথমে এটা শুরু করুক। মমতা ব্যানার্জির মামাতো ভাইয়ের যে মেয়ের চাকরি চলে গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুক না, ঘুগনির ব্যবসাটাই করুক। ধ্রুব সাহাকে আমি 1,000 টাকা দিয়ে যাচ্ছি, মুখ্যমন্ত্রীর মামার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। বঙ্গোপসাগরে উত্তেজনার আবহেই ফের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ। ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশের দুটি ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ট্রলার দুটিতে থাকা বাংলাদেশের 35 জন মৎস্যজীবীকে আটক করে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে আনা হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণের কাজ বন্ধের আর্জি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা ফের খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের আর্জি আদালতে আইন গ্রহণযোগ্য নয়। কেন মামলা খারিজ করল আদালত? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত সম্পত্তির ওপর মসজিদ নির্মাণ করেন তবে আদালত সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারে না। আইনজীবীরা জানিয়েছেন, হুমায়ুন কবির নিজের জমিতে এই নির্মাণ করছেন। যদি জেলা প্রশাসনের অনুমতির অভাব থাকে তবে মামলাকারীদের প্রশাসনের কাছেই আবেদন করতে হবে। সরাসরি হাইকোর্টে এই দাবিতে আবেদন করার পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলেই মনে করছে আদালত। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা পেতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের কাছে এমনটাই অভিযোগ করলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। কলকাতা পুরসভা এলাকায় সাধারণ মানুষের রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা পেতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই অভিযোগ করলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। প্রশ্নোত্তরে পর্বের একেবারে শুরুতেই মীনা দেবী বলেন, গরিব পাত্রীপক্ষ সঠিক সময় রেজিস্ট্রি ম্যারেজ করার মতো বিষয়টি জানে না, ফলে তারা বড় অফিসে বারবার ঘুরে ও অবজ্ঞা, লাঞ্ছনা ও হয়রানির শিকার হচ্ছে। রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে না, এর কোনো প্রতিকার কি মেয়রের কাছে রয়েছে? পাশাপাশি বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রেও নবীন নাগরিকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি কাউন্সিলরের প্রশ্ন, বার্ধক্য ভাতা পেতে বৃদ্ধদের ফুল ফিটনেস চেক আপ করানোর মতো নতুন বিষয় কি অন্তর্ভুক্ত করা হয়েছে? তার আরও জিজ্ঞাসা, কোন বৃদ্ধ নাগরিক যদি নিজে না যেতে পারেন তাহলে কি এই পরিষেবা পাওয়া সম্ভব? দুটি প্রশ্নের জবাবে মীনা দেবীর ওয়ার্ডের দুটি ঘটনার কথা উল্লেখ করেন মেয়র। দুটি ক্ষেত্রে সহজেই বাড়ির মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পেয়ে গিয়েছে পরিবার। এরপর বিজেপি কাউন্সিলর বলেন, এই বিষয়ে মেয়রের হস্তক্ষেপ জরুরি, কারণ বেশ কিছু ক্ষেত্রে গরিব মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। জবাবে মেয়র বলেন, রূপশ্রী প্রকল্পে পাত্রের পরিচয়পত্রের প্রতিলিপি ও বিয়ের কার্ড জমা দিলেই রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়া যায়। বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে কোন রকম শারীরিক পরীক্ষা করে তার সার্টিফিকেট জমা দিতে হয় না। পাল্টা মীনা দেবী জানান, সাম্প্রতিক কয়েকটি ঘটনা তার গোচরে এসেছে যেখানে পুরসভার আধিকারিক রূপশ্রী প্রকল্পে আবেদনকারী ও বার্ধক্য ভাতা প্রাপকদের উপযুক্ত প্রমাণ দিয়ে আবেদন করতে বলেন। জবাবে মেয়র বলেন, আপনি যখন বিষয়টি বলছেন তখন অবশ্যই আমি দেখব, কিন্তু আমি বলতে পারি কোনো আধিকারিক ওই ব্যক্তিদের বিভ্রান্ত করেছেন। এক্ষেত্রে আপনি যে বিষয়গুলির কথা বলছেন তা অবশ্যই দেখা হবে। প্রথমে কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শাহনাজ, পরে তৃণমূলে যোগ দেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির উদ্যোগকে তিনি সমর্থন করেন। বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য পদ ছাড়লেন। তৃণমূলের জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন স্থানীয় নেত্রী শাহনাজ বেগম। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। বৃহস্পতিবার পদ ছাড়ার কথা সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন। স্থানীয় সূত্রে খবর, শাহনাজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ।
হুমায়ুন যে নতুন দল গঠনের কথা জানিয়েছেন সেই দলে তিনিও যোগ দিতে পারেন, তবে আনুষ্ঠানিকভাবে সেসব কিছু জানাননি শাহনাজ। কিন্তু তিনি দুর্নীতির অভিযোগ তুলে জেলা পরিষদের সদস্য পদ ছেড়েছেন। শাহনাজ লেখেন, চোর জেলা পরিষদের অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি 17ই ডিসেম্বর সম্মানিয়া ডিভিশনাল কমিশনার সাহেবের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে আমার ইস্তফাপত্র পাঠিয়েছি। জেলার মানুষের উদ্দেশ্যে শাহনাজের বক্তব্য, সোমপাড়া 1, সোমপাড়া 2, রামপাড়া 1 এবং রামনগর বাচড়ার মানুষ 2013 সাল থেকে একই আসনে পরপর 3 বার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা চিরদিন থাকবে, কিন্তু আপনাদের দেওয়া পদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি পদত্যাগ করতে বাধ্য হলাম। হাওড়ার বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন। বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল। সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাকে বন্দুক উপহার দেওয়া হয়। মঞ্চে উঠে আস্ত একটি বন্দুক গ্রাম প্রধানের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূল কর্মী। ভরা সভায় সকলে তা দেখলেন, কেউ ভয় পেলেন, কেউ মজার ছলে উড়িয়ে দিলেন, কেউ দিলেন হাততালি। প্রথমে হাসি মুখে উপহার গ্রহণ করলেও বিতর্কের মাঝে ঢোক গিললেন গ্রাম প্রধান। খেলনা বন্দুক বলে দাবি করে দায় এড়াতে চাইলেন। বিষয়টি অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। হাওড়ার বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন। বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল। সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনেক অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন। সেই সময় একটি লম্বা রাইফেল নিয়ে মঞ্চে উঠে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী। প্রধানের হাতে বন্দুকটি তুলে দেন। উপহার গ্রহণও করেন আক্তার। তবে বিরোধীদের সমালোচনার মুখে তিনি বলেছেন, ওটা খেলনা বন্দুক, তবে এই উপহার দেওয়া উচিত হয়নি। ঘটনাটি হঠাৎ করে ঘটেছে। আমি জানতাম না যে আমাকে এই ধরনের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও দাবি করেন আক্তার।